নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরতে হয়। ডক্টর প্লাসে যারা হাত ধরেছেন তারা আজ ভালো আছেন, সুন্দর রয়েছেন, সুস্থ রয়েছেন। সৌন্দর্যতা কথা নিয়ে এই অনুষ্ঠান আপনারা প্রত্যেকেই জানেন। আমরা বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কখনো হয়তো আপনার পিগমেন্টেশন নিয়ে আলোচনা করেছি, কখনো আপনার ব্রণ নিয়ে আলোচনা করেছি। হতে পারে আজকের এই বিষয়টাও আগে এক দুবার হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো আলোচনাই মাত্র কিছু সময়ে বোধহয় কমপ্লিট করা যায় না। তাই যতটুকু অসম্পূর্ণতা ছিল সেটাকে সম্পূর্ণ করব এবং আবার নতুন করে আরেকটা পর্বের সূচনা আপনাদের সাথে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডার্মাটোলজিস্ট রেনাউন্ড ডক্টর শ্রয়ন পাল। স্বাগত স্যার আপনাকে। নমস্কার। নমস্কার। আজকে অ্যান্টি এজিং নিয়ে আলোচনা, মানে বয়সের আগেই বার্ধক্য, বয়সের আগেই ত্বক বুড়িয়ে যাচ্ছে। ভীষণ চিন্তার, মানে চিন্তা, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো তো আমাদের লাইফে রয়েছেই নিত্য সঙ্গী। তার পাশাপাশি যদি এরকম বয়সের আগেই ত্বকটা বুড়িয়ে যায়, আমি যদি দেখতে খারাপ হয়ে যাই, তাহলে তো আমার পার্সোনালিটির দিক থেকে শুরু করে সব দিকে অনেকটা হ্যাম্পার করবে। স্যার, অ্যান্টি এজিং আগে আমরা জানি যে এই যে বিফোর এজ আমাদের চলে আসা, এটা অন্তত কি জিনিস? এজিং ব্যাপারটা কি, এটা যত আমরা সহজে বুঝতে পারবো তত অ্যান্টি এজিং এর জন্য কি করা দরকার এবং আমাদের এক একটা থেরাপি কেন করা হয় সেটা বুঝতে সহজ হবে। বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন এটার জায়গায় এটা করলে বা এটার জায়গায় এটা করলে হয় না, তখন আমি চেষ্টা করি এই জিনিসটাই বোঝাতে যে এজিংটা কেন হয়। এজিং বলতে পারেন একটা ন্যাচারাল প্রসেস, এবং এখানে ক্রমাগত একটা অক্সিডেটিভ স্ট্রেস এবং অন্যান্য কারণে, এবং আমাদের মানে কোষের মধ্যে যে আমাদের জেনেটিক মেটেরিয়াল থাকে ডিএনএ, তার একটু একটু করে ক্ষয় হতে হতে এমন একটা জায়গাতে পৌঁছায় যখন আমাদের কোষ যথেষ্ট পরিমাণে এসেনশিয়াল প্রোটিনস এবং মেটেরিয়ালস তৈরি করতে পারে না সেটাকে ভালোভাবে সাস্টেন করার জন্য। তাই জন্য আমাদের কোষগুলোর ফাংশনাল সমস্ত জায়গায়, পুরো শরীরের সমস্ত রকম কোষের, সেটা স্কিন হোক, আমাদের লিভার, কিডনি, ইন্টেস্টাইন, ব্রেন, চোখ, সমস্ত কিছুই ধীরে ধীরে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে যতটা ভালোভাবে তারা কাজ করতে পারছিল, তার মানে যতটা এসেনশিয়াল প্রোটিন এবং অন্যান্য মেটেরিয়ালস তারা ক্রিয়েট করতে পারছিল, ততটা ভালোভাবে করতে পারে এবং তাদের সংখ্যাও ধীরে ধীরে কমে আসে। তো এই জিনিসটাকেই বেসিক্যালি আমরা যেটা হোলিস্টিক্যালি দেখি সেটা হচ্ছে এজিং। কিরকম ভাবে আমরা দেখি? শরীরের শক্তি কমে যাওয়া, হাড় ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া, আমাদের মাসেল মাস কমে আসা, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যাওয়া, চামড়ার ক্ষেত্রে চামড়ার ভাঁজ বেড়ে যাওয়া, চামড়া পাতলা হয়ে যাওয়া, চামড়ার নিচে সহজেই চোট লাগলে রক্ত জমা হওয়ার মতো জিনিসগুলো তৈরি হওয়া। এরকম বিভিন্নভাবে আমরা এজিংটাকে পারসিভ করি। কিন্তু হয় তার কারণটা যেটা আপনাকে বুঝিয়ে বললাম, যে আমাদের বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেসের জন্য যে ক্রমাগত একটা বডিলি ড্যামেজ হয়ে চলেছে। তো এখানেই আমার মানে প্রথম স্টেপ থাকে অ্যান্টি এজিং এর, রিনা। আমরা মনে করি যে যদি আমরা কোনো রকম ভাবে অক্সিডেটিভ প্রসেসটাকে স্লো করতে পারি, এবং এই যেটা প্রমাণিত যথেষ্ট, যে অক্সিডেটিভ প্রসেসটাকে যতটা আপনি স্লো করতে পারবেন তত আপনার অ্যাকচুয়াল এজিংটা স্লো ডাউন করবে। মানে যেটাকে দেখবেন আজকাল এজিং এবং অ্যান্টি এজিং, এজ রিভার্সাল ইত্যাদি ইত্যাদি এরকম বিভিন্ন রকমের জিনিস নিয়ে আলোচনা চলছে। এবং এর বেসিক বৈশিষ্ট্যটা হচ্ছে বা বেসিক কনসেপ্টটা হচ্ছে বিভিন্ন রকম অ্যান্টি অক্সিডেন্টস ওয়ালা ফুড বেশি খাওয়া, যথেষ্ট পরিমাণে জল খাওয়া, যে কারণগুলোতে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, যেরকম ডেইলি স্ট্রেস, কম ঘুম হওয়া, এক্সারসাইজ না করা, এই ধরনের জিনিসগুলোকে লাইফ থেকে ধীরে 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 চেঞ্জ করা বা অ্যাডাপ্ট করা। যেরকম অন্তত একটা বয়সে, যে বয়সে 7 থেকে 8 ঘন্টা ঘুম, এবং একটু কম বয়সে বা একটু বেশি বয়সে 9 থেকে 10 ঘন্টা ঘুমের একদম মানে মিনিমাম যেটুকু এইটুকু ঘুমাতেই হবে। তার সঙ্গে মিনিমাম একটা পরিমাণে এক্সারসাইজ, সেটা বোথ মানে আমরা যেটাকে বলি কার্ডিও, এবং তার সাথে যেগুলো মাসেল বিল্ডিং এক্সারসাইজ করা, এবং তার সাথে এমন খাবার খাওয়া যে ফুডগুলো গুড ফর ইয়োর বডি। যেরকম মোস্টলি আমি খুব সহজভাবে পেশেন্টদের বোঝানোর চেষ্টা করি যে খাবারের সঙ্গে যতটা কম প্রসেসিং করা হয়েছে, যেরকম তাজা ফল মূল, ঠিক আছে, অনেক ক্ষেত্রে বা প্রসেসড ফুড, ফ্রোজেন ফুড এগুলোকে অ্যাভয়েড করে। এবং প্রসেসড ফুডের সবচেয়ে মানে বড় কনফিউশনের জায়গাটা আসে আমাদের যে পলিশ চাল আমরা দেখি,
বা বেশিরভাগ ক্ষেত্রে আজকাল সাদা আটা বা ময়দা, এগুলো কিন্তু সত্যি বলতে কি process। ডাইজেশনও কিন্তু সেই একদম। অর্থে হয় না, মানে ডাইজেশন করার জন্য আবার আলাদা করে আমাদের মেডিসিন নিতে হয়। কি আরেকটা জিনিস বলি, বিষ, কোল্ড ড্রিঙ্কস। অবশ্যই সুগার, মানে সুগারের মতো অত প্রসেস জিনিস খুব কমই আছে, এবং সুগার যে কোনো ফর্মে আপনি নিচ্ছেন এবং যত কনসেন্ট্রেশনে নিচ্ছেন, সেটা আপনার শরীরকে আরো বেশি করে অক্সিডেটিভ স্ট্রেসের দিকে নিয়ে যাচ্ছে। এবং তার কারণ হচ্ছে যে এই যে গ্লুকোজ ফ্লোটা হচ্ছে, এটা আপনার পুরো মেটাবলিজমটাকে ডিসরাপ্ট করছে এই কারণে, কারণ গ্লুকোজটা অনেক ইজি টু হ্যান্ডেল ফর দ্য বডি, এবং একটা লেভেলের বেশি সেটা করলে যে অন্যান্য জিনিসগুলো যেরকম ভাবে ইউজ করার কথা বা যেরকম ভাবে যাওয়ার কথা, সেরকম ভাবে কিন্তু সেই জিনিসগুলো যাচ্ছে না। আমরা কখনোই বলছি না যে গ্লুকোজ বন্ধ করতে বা কার্ব বন্ধ করতে, কিন্তু ইন জেনারেল সাজেশন যেটা থাকে, ন্যাচারাল যেরকম কার্ব সোর্স আছে, যেখানের মধ্যে কার্বের সঙ্গে যথেষ্ট পরিমাণে ফাইবার্স আছে, সেই ধরনের জিনিসগুলো, যেমন হোল গ্রেনস যেগুলো থাকে, মানে আপনি শুনে থাকবেন তো ওটস খেতে বলছে, ডালিয়া খেতে বলছে, এগুলো খেতে বলার তার কারণ কিন্তু এর মধ্যে কার্বস নেই সেটা নয়, কার্বের সাথে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, যে ফাইবারটা বেসিক্যালি এই গ্লুকোজের অ্যাবজর্পশন বা কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনটাকে স্লো করে দেয়, যাতে বডির সমস্ত রকমের জিনিসকে একটা সুস্থভাবে হ্যান্ডেল করতে পারে। একদম। এবং আমাদের শরীরটা এমন ভাবেই রয়েছে যে সেই শরীরটাকে নিয়ে একটু যত্নের দরকার হয়, মানে খুব বেশি সে প্যাম্পার হতে চায় না, একটু যত্ন, একটু সময়। তো একটু সময়ের ভিতরেই কিন্তু আপনি আপনার লাইফস্টাইলটাকে একটা সুন্দর কংক্রিট ভাবে তৈরি করা যেতে পারে। যতই কর্মব্যস্ততা থাকুক, যতই ওয়ার্কিং পিরিয়ড, আমাদের সময়ের কোনো ঠিক নেই, আমরা যখন যেমন ইচ্ছে হয়তো মিলটা স্কিপ করে দিচ্ছি, ব্রেকফাস্ট স্কিপ করছি। অনেকের অনেক ধরনের ভুলভ্রান্তি ধারণা রয়েছে। তো অনেকে সাপ্লিমেন্টারি ফুডের দিকেও অনেকে নজর দিয়েছেন, কারণ যেহেতু তারা হয়তো মিল স্কিপ করছেন, সময় নেই, ফুডটা মেকিং যে টাইম সেই সময়টুকু তারা দিতে পারছেন না তাদের নিজেদের জন্য। তো এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন, মানে এটা আমাদের জন্য কত ভালো, কিংবা ঠিক আছে মাঝে সাঝে করা যেতেও পারে? যদি খুব ইররেগুলার লাইফস্টাইল হয় বা খুব ইরেগুলার ডায়েট হয়, তাহলে কোনো সাপ্লিমেন্টারি আপনি যথেষ্ট সুবিধা নিতে পারবেন না। এটা প্রথম জিনিস যেটা বোঝা। কারণ আমাদের বুঝতে হবে যে যখন বেসিক ডায়েট বা মেজর কম্পোনেন্টগুলো ডায়েটে যথেষ্ট থাকছে না, তখন মাইনার কম্পোনেন্ট যেগুলো, সেইগুলো কিন্তু আপনার বিশাল ইমপ্রুভমেন্ট করতে পারবে না। তাও আমরা কমনলি যেগুলো দিয়ে থাকি, একটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টস বিভিন্ন রকম ফর্মে, এবং তার সঙ্গে ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ইত্যাদি কিছু কিছু মিনারেলস আমাদের সাজেস্টেড ডায়েট কম্পোনেন্টের মধ্যে থাকে। এবং খুবই রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ন্যাড। এই ন্যাডের ব্যাপারটা একটুখানি সোজাভাবে বুঝিয়ে বলি। নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড বলে একটা সেলুলার এনজাইম থাকে। এটা বেসিক্যালি আমাদের মানে সেলের যে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা মানে বিভিন্ন রকমের এনার্জি পাওয়ার হাউস অফ দ্য সেল বলে, সেখানে এনার্জি প্রোডাকশন করতে সেলকে সাহায্য করে। এবং তার সাথে আমাদের ওই যে বললাম না ডিএনএ ড্যামেজটা হতে থাকছে, সেই ডিএনএ ড্যামেজটাকে কমাতে থাকে। আচ্ছা। এবং এটা ন্যাচারালি আমাদের শরীরের মধ্যে একটা সময় কম বয়সে অনেকটা পরিমাণে থাকে, তাই জন্য আমাদের সেল গ্রোয়িং ফেজে থাকে যখন আমরা কম বয়সে থাকি। এবং কমতে কমতে যখন আমরা অ্যাডাল্টহুডে পৌঁছে যাই, তখন সেটা এরকম একটা প্ল্যাটু আসে, মানে যেখানে একটা লেভেল অবধি ওটা মেনটেন হয়। এবং তারপরে যেহেতু যত আমাদের বয়স হতে শুরু করে, তত সেই জিনিসটা ফল করতে শুরু করে। তাই জন্য আমাদের সেলগুলোর ফাংশন কম হয়ে যায় এনার্জির অভাবে, এবং আমাদের ডিএনএর ক্ষয়ের জন্য ধীরে ধীরে আমরা একটু আগে যেটা এজিং এর প্রসেসটা বললাম, সেটা অ্যাক্সেলারেটেড হতে থাকে। মানে এই যে বয়স হয়ে গেলে, মানে আমি যেটা খেয়াল করে আমি মনে এলো সেটা হচ্ছে, আমি আমার দিদাকে দেখেছি চামড়াটা কুঁচকে গেছে, হাতের চামড়া বা গলায় দেখলাম ভাঁজ এসেছে। অনেকের সময় দেখা যাচ্ছে যে হাতটা একটু হালকা কাঁপছেও হয়তো তার। তো এই যে স্কিনের চেঞ্জেসটা, মানে একদম আমাদের মাথা থেকে পায়ের অবধি যে স্কিন, তো আমাদের পুরোটাই কিন্তু এই যে স্কিনের চেঞ্জেস গুলো এই বয়সের সাথে সাথে আসা তো একটা নর্মাল ব্যাপার যেটা আপনি বলছেন, কিন্তু এটা অনেকের দেখা যায় যে বয়সের আগে আসছে। এই জায়গাটা নিয়ে আজকে বোধহয় আমরা এবং আলোচনা করছি। অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন বয়সের পরে আসে। যেরকম এখন রিসেন্টলি আমি সেদিন ইনস্টাগ্রাম না ইউটিউব কোথাও একটা দেখছিলাম, যে একজন মাইক নিয়ে সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছেন আমার বয়স আন্দাজ করুন। কেউ বলছে 35, কেউ বলছে 38, কেউ বলছে 40-42। তো সেই ভদ্রলোক শেষে বললেন আমার বয়স 64। মানে কেউ সেটা বিশ্বাসই করতে চাইছেন না। এই জায়গাতেই আমি দৃষ্টিটা আকর্ষণ করতে চাই সবার,
যে যদি আপনি ঠিক ডায়েট, এক্সারসাইজ এন্ড রাইট কাইন্ড অফ সাপ্লিমেন্ট এবং রাইট কাইন্ড অফ স্কিন কেয়ার এবং মেনটেনেন্সের উপরে থাকেন, এবং এটা এমন নয় যে এরকম আপনি ইউটিউব, ইনস্টাগ্রামে, আমার পরিচিত একজন স্যার আছেন আমাদেরই ডার্মাটোলজির, এই মুহূর্তে উনি দেশে নয়, উনি এই মুহূর্তে মিডল ইস্টে কর্মরত। তো আমার সেই স্যারের বয়স এই মুহূর্তে প্রায় 45-46, এবং তাকে অনেক সময় দেখে আমার থেকে ইয়াং লাগে। মানে অন্তত 10 বছরের একটা তফাৎ তিনি এনে ফেলেছেন এই বয়সের মধ্যেই, এবং তার এবং জন্য তিনি কিন্তু বেশি দিন আগে শুরু করেননি এই মানে লাইফস্টাইলটা। কঠোর তার এই চিন্তাটা যে একদম। আমাকে থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, এবং তার জন্য তিনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। আমরা কিন্তু স্যাক্রিফাইস করার ভয়ে জিনিসগুলোকে মেনে নিতে পারি না। একদম। এই এতটুকু স্যাক্রিফাইস করলে কিন্তু খাওয়া, আমরা যেহেতু আজকে খাদ্যাভ্যাসটা নিয়ে শুরুতে আলোচনা করছি, কারণ এটা একটা মেজর পার্ট। কারণ অনেককে আমি বলতে শুনেছি যে ত্বক কিন্তু ভালো থাকে সবসময় ওপর থেকে কিছু ব্যবহারের জন্য নয়। যে ওই একটা কথা আছে, যার পেট ভালো তার সব ভালো। তো ওই ফাংশনটা থেকে কিন্তু মানে স্কিনের গ্লো, স্কিনের গ্ল্যামার, এগুলো ঠিক থাকে, বা ন্যাচারাল গ্লো। আমরা তো সবাই খুব মেকি হয়ে গেছি আজকের সময় দাঁড়িয়ে। তো অনেকের ভিতরে দেখেছি যে মেকআপ করা নেই, ফ্ললেস স্কিন, ন্যাচারাল গ্লো, ন্যাচারাল গ্ল্যামার দেখা যায়। আমি দেখা যায় না বলছি না, ওই হয়তো একজন কি দুজন, কিন্তু বেশিরভাগই তো মেকআপ করে সৌন্দর্যতার একটা আবরণ পরে থাকা। এই জায়গাটাতেই আমি আসতে চাইবো, খুব সুন্দরভাবে তৃণা আপনি বললেন। মানে যে জিনিসটা আমি নোটিস করেছি আমার পেশেন্টদের মধ্যে অনেক ক্ষেত্রেই, যে যখন কোনো অ্যান্টি এজিং ট্রিটমেন্টের কথা চলছে, সেটা হয়তো মাসে একটা 2000 টাকা বা 2500 টাকা খরচা, অথবা কয়েক মাসে বা কয়েক মানে বছরে বা 2 বছরে একবার একটা বাল্ক অ্যামাউন্টের খরচা, তখন তাদের মনে হচ্ছে যে সেটা কস্টলি। কিন্তু যখন মানে আমি তাদেরকে সিম্পল ভাবে জিজ্ঞেস করি যে রেগুলারলি, মানে আমাদের মধ্যে অনেকেই যে সুইগি, জোম্যাটো ইত্যাদি ইত্যাদি জায়গাতে বাইরে থেকে আমরা যে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করি, বিভিন্ন রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাই, সেটা আপনি 6 মাসের কতটা হিসাব খরচা করছেন করুন। সেটা যদি হিসাব করে দেখেন, আপনার পাগল পাগল লাগবে। যে এত টাকা খরচা করে ফেলেছে। হ্যাঁ, এবং সেই জিনিসটাই আমরা বলি যে হেলথের জন্য একটা বয়সের পরে আমার মনে হয় যে যখন আপনি এই রিয়েলাইজেশনটাতে এসছেন, আজকে তো সবাই সেই রিয়েলাইজেশনটাতে সবসময় আসেনও না, এবং সবার জন্য হয়তো অ্যাপিয়ারেন্সটা অতটা ইম্পর্টেন্টও নয়। কিন্তু যদি আপনি মনে করেন আপনার জন্য সেই অ্যাপিয়ারেন্সটা ইম্পর্টেন্ট, আপনি সেই রিয়েলাইজেশনের জায়গাটাতে সবসময় এটা নয় যে আপনাকে সাধ্যের বাইরে গিয়ে যেটা এই মুহূর্তে লাগছে সেটা হয়তো আপনার সাধ্যের বাইরে নয়, হয়তো আপনি অন্যান্য জায়গাতে যে খরচাগুলো করছেন যেগুলো হয়তো আপনার শরীরের আরো ফার্দার ক্ষতি করছে, সেই খরচাগুলোকেই আপনি যদি বন্ধ করে ঠিক জায়গাতে চ্যানেলাইজ করেন, আজকে ইন জেনারেল মানে কিছু কিছু জিনিস যেমন আজকে চলে এসছে, একটা সময় আমরা খালি স্কিনের অ্যাপিয়ারেন্সকে ইমপ্রুভ করার চেষ্টা করতাম, এবং আজকে এমন কিছু ট্রিটমেন্ট মডালিটিস চলে এসছে যে অ্যাকচুয়াল অ্যান্টি এজিং বলতে পারেন, বা অ্যাকচুয়াল এজটাকে কিছুটা পরিমাণে থামিয়ে রাখা, সেই জিনিসগুলো সম্ভব হয়ে উঠছে। যেরকম আমাদের ইনজেক্টেবল হাইড্রেশন থেরাপি এসছে এখন। ইনজেক্টেবল হাইড্রেশন থেরাপির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি স্কিনের যে ড্রাইনেসটা, যেটার জন্য স্কিন আরো বেশি মানে বুড়িয়ে যায় মনে হয়, সেইটাকে আমরা রিপ্লেনিশ করতে পারছি, স্কিন বুস্টার্স বলে, এবং যে জিনিসগুলো কিছুদিন আগে ছিল না আজকে। এবং যেহেতু স্কিন যথেষ্ট হাইড্রেশন পাচ্ছে, তাতে স্কিনের অ্যাকচুয়াল এজিংটা মনে করা হচ্ছে যে কিছুটা কমছে। মানে এটাও তো একটা প্রসেসিং, এটাও তো একটা একদম। সময়ের তো মানে আমি বলছি প্রথম হয়তো তিনি এই ডোজের ইনজেকশনটা ইনজেক্ট করলেন, এবং পরবর্তী দেখা গেল তার প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা নিশ্চয়ই সাপেক্ষে হবে, অবশ্যই যে কারোর 1 মাস গ্যাপ, কারো 2 মাস গ্যাপ, আমি জানি না, আমি একদমই একটা অজানার ভিতর দিয়ে ছুটে চলেছি, জানবারই চেষ্টা করছি যাতে আপনারাও বুঝতে পারেন সহজ সরল ভাবেই। আর একটা হচ্ছে ডক্টর প্লাস। ডক্টর প্লাসে অত্যাধুনিক প্রযুক্তি, আধুনিকীকরণ থেকে শুরু করে ভিন্ন ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন মডার্ন ট্রিটমেন্ট নিয়ে কিন্তু তারা ভাবছে আগামী দিনে হয়তো আরো অনেক অনেক এগিয়ে যাওয়া, এবং আপনারা রয়েছেন পাশে বলেই হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কারণ অবশ্যই ডক্টর প্লাস ছাড়াও তো স্যার বিভিন্ন জায়গায় বসেন, তো ডক্টর প্লাস এরকম প্রচুর পেশেন্ট উনি দেখছেন বা পাচ্ছেন, যে অভিজ্ঞতাগুলো থেকে উনি বলছেন যে তৃণা আমরা এরম ধরনের একটা প্রোগ্রাম করতে পারি যেখানে কিন্তু মানুষ এগোচ্ছেন। আগেকার সময় তো ভাবাই যেত না যে স্কিন নিয়ে তারা ভাববেন, মানে স্কিনকে ভাবার মতো কি আছে, গায়ের রং ফর্সা কালো নিয়েই আমরা আটকে থেকেছি। আগামী 1 বছর আগে আমি বলছি, এখনো হয়তো কিছু কিছু প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে যেখানে এখনো ওই গায়ের রং ফর্সা আর কালোতে আটকে আছে।
আমি ছোট করছি না, তাদের পরিধিটা আসলে আমরা বাড়াতে পারিনি, আমরা পৌঁছতে পারিনি, এটা আমাদের দুর্বলতা, তাদের নয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওই যেহেতু ট্রিটমেন্ট রিলেটেড আলোচনা করছি, স্যার আপনি একটা বিষয় তো বললেন, আচ্ছা আরেকটা জিনিস আমার জানার আগ্রহ, গ্লুটাথিয়ন আমরা একটু শুনেছিলাম হালকা হালকা, হয়তো কোনো একটা বিশেষ পর্বে আলোচনাও করেছি ডক্টর প্লাসের হয়ে, তো ব্যাপারটা কি গ্লুটাথিয়ন? গ্লুটাথিয়ন ব্যাপারটা খুব সোজাভাবে দেখতে গেলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সঙ্গে গ্লুটাথিয়ন এমন একটা ইউনিক অ্যান্টিঅক্সিডেন্ট যার একটা অ্যাডিশনাল এফেক্ট হচ্ছে এটা কিছুটা ডিপিগমেন্টেশনেও সাহায্য করে। আচ্ছা, এবং গ্লুটাথিয়ন থেরাপি কেন আমরা অনেক ক্ষেত্রে প্রেফার করি অ্যান্টি এজিং থেরাপিতে, তার কারণ একই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং একদিন হয়তো আমরা আলোচনা করছিলাম যে দ্য ফার্স্ট সাইন অফ এজিং ইজ পিগমেন্টেশন। হ্যাঁ ঠিক। তো এই যে একটা ডিফিউজ পিগমেন্টেশন, যত আমাদের বয়স বাড়তে থাকে একটা আমাদের মনে হতে থাকে যে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, জিনিসটা ডাল লাগছে, টোটাল আমার যেন একটা ছায়া ছায়া ভাব চলে এসেছে চামড়ার উপরে। এর একটা বড় কারণ হচ্ছে যে একটা ডিফিউজ পিগমেন্টেশন হওয়া, এবং তার সাথে আপনি যদি নোটিস করে দেখেন আগে যে জায়গাগুলোতে আপনার সহজে পিগমেন্ট হতো না, যে জায়গাগুলো একটু সামান্য রোদ পায় অথবা কোনো একটা জায়গাতে একটা ছোট ব্রণ হলো, তার উপরের যে পিগমেন্টেশন, এই সবই কিন্তু বয়সের সাথে সাথে বাড়তে থাকে। এবং তার সাথে আরেকটা যেটা হচ্ছে চামড়া যে ছোট ছোট করে ভাঁজ পড়ে যাচ্ছে, যেটা হয়তো আমরা সবসময় রিয়েলাইজ করি না, একটা মানে ভাঁজ যতক্ষণ অব্দি দেখা যাবে ততক্ষণ ঠিক। অব্দি, কিন্তু মানে চামড়াটা যে ধীরে ধীরে ল্যাক্স হয়ে আসছে সেইটার জন্য পিগমেন্টেশনটা আরো বেশি লাগছে। মানে প্রতিদিনই আমরা একটু একটু করে বয়সের দিকে এগোচ্ছি, একদম। আর সংখ্যা মাত্র যদিও বা, কিন্তু তবুও মেনে নিতে হবে কারণ এটাই বাস্তব। কিন্তু সেই সংখ্যা তো আটকে রাখতে পারবো না, সময় আটকে রাখতে যেহেতু পারবো না, কিন্তু নিজেদের বয়সটা ধরে রাখতে পারবো, মানে অন্তত প্রেজেন্সের দিক থেকে বা দেখার দিক থেকে, যেটা আমরা ন্যাচারাল গ্লো নিয়ে আলোচনা করছিলাম। স্যার আমরা ন্যাচারাল গ্লো নিতে গেলে তো অনেকে অনেক কিছু করে থাকি, তো ন্যাচারাল গ্লো বলতেই কি ট্রিটমেন্ট এখানে? অ্যাবসলিউটলি না। ন্যাচারাল গ্লোর মানে আমি যেটা বললাম যে প্রথম উপায়টা হচ্ছে আমাদের এজিং প্রসেসটা যে কারণে অ্যাক্সেলারেটেড হয় সেগুলোকে ওয়ান বাই ওয়ান হ্যান্ডেল করা। যেরকম একটা খুব হেলদি ডায়েট, ঠিক সময়ে খাওয়া এবং ঠিক খাওয়া, তার সঙ্গে একটা রেগুলার বেসিসে এক্সারসাইজ, প্রতিদিন নিয়ম করে একটা মিক্স অফ কার্ডিও অ্যান্ড মাসেল বিল্ডিং, সেটা আপনাকে একজন ভালো ফিজিওথেরাপিস্ট অথবা যদি আপনি সেরকম কোনো ভালো জিম জয়েন করেন যেখানে তার ফিজিওথেরাপিস্ট আছেন, তিনি আপনার বডির হিসাবে সেরকম ভাবে বলে দিতে পারবেন। এবং সেটা যদি নাও করেন, অ্যাটলিস্ট ঘরে এক্সারসাইজ করা, আজকাল 100 রকমের অ্যাপ বেরিয়ে গেছে যেগুলো টাইম কাউন্ট হচ্ছে, সমস্ত সাথে সাথে কিছু হচ্ছে। মিউজিকটা আপনি অ্যাটাচ করে দিতে পারছেন। একদমই। তো সেই রকম ভাবে আপনি একটা এক্সারসাইজ রেগুলার বেসিসে শুরু করুন, যথেষ্ট পরিমাণে জল খাওয়া এবং ঘুম। আপনি যদি আর কিছু নাও করতে চান, এই জিনিসটুকু যদি আপনি করতে থাকেন নেক্সট 10 বছরে, আপনার সঙ্গে যে বন্ধু বা বান্ধবী যারা আছেন, যারা আজকে থেকে 10 বছর পরে তারা কিরকম থাকবেন, তাদের সঙ্গে নিজেদের একটা কম্পারিজন করলেই আপনি এই 10 বছরে কতটা একটা অবিশ্বাস্য রকমের এগিয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন। এবং তারপরে আমি বলি যে সাপ্লিমেন্টটা কেন আমি একটু জোর দিই, কারণ সত্যি কথা বলতে কি মডার্ন ডায়েটে আমাদের ধীরে ধীরে মানে এত চাষবাস হওয়ার জন্য, এত মানে জল টল ওঠার জন্য পপুলেশন তো বাড়ছে, কিছু কিছু মানে বলতে পারেন যে মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের মাটিতেও ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। যেরকম একটু আগে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল দিলাম, ম্যাগনেসিয়াম, কিছু কিছু মানুষ মনে করেন জিঙ্কও কিছুটা ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ যতটা ফ্রেশ ফল আমরা আগে পেতাম একটা সময়, মানে এক সময় সবার বাড়ির গাছে গাছে ফল হয়ে থাকতো, সিজনাল ফ্রুট আমাদের মানে খুব কমই কিনতে হতো। হয়তো আমরা যে ছোটবেলায় আমাদের মানে মা বাবাদেরও ছোটবেলার কথা শুনেছি, বেশিরভাগ সময় তারা নিজেদেরই গাছ থেকে বা বন্ধু বান্ধবদের গাছ থেকে ফল টল নিয়ে খেতেন সিজনাল। একটু আগেও জেনারেশনও বোধহয় একদম মামা বাড়িতে গিয়ে বা বেড়াতে বেরিয়ে গিয়ে কোথাও দেখি যে এক্সাইটমেন্ট, এখনকার জেনারেশন সেই এক্সাইটমেন্টের কিছুই বোঝে না। তবে দোষ দেব না, আসলে কি আমরা যেভাবে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে নিজেদেরকে রেখে দিয়েছি জগৎটা, আমাদের খেলতেও ইচ্ছে করে না। আর আমরা বিকেল 4-5টা বাজলেই খেলতে বেরিয়ে যেতাম। তো এই শৈশবটা তো সত্যি বলতে এখন আর তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, পরিস্থিতি হোক, সময় হোক, সবকিছুর জন্য। মানে অনেকে আর্গু করবেন পলিউশন এমন একটা বিষয় হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে আপনি ফ্রুটের কথা বলছেন না, আমার একটা কথা খুব মনে পড়ছে, আমরা বেসিক্যালি প্রত্যেকে খুব প্যাকেজড
ড্রিঙ্কিং এ এখন ইউজ টু হয়ে গেছে, এবং আমি ফ্রুট জুসও খেতে দেখেছি ব্রেকফাস্ট টেবিলে, তারা প্যাকেজ ড্রিঙ্কিং এবং আপনি সেই প্যাকেজ ড্রিঙ্ক যে ফ্রুট জুস আছে হ্যাঁ তার যদি সুগার কন্টেন্ট দেখেন, এক্স্যাক্টলি মানে ইটস আনবিলিভেবল। মানে আপনার সারাদিনে যেটুকু সুগার কন্টেন্ট হওয়া উচিত, এইটুকু যে ছোট্ট টেট্রাপ্যাক থাকে না ফ্রুটির, তার মধ্যে ইউজুয়ালি তার থেকে বেশি সুগার থাকে। আপনার পুরো সারা দিনের যতটা সুগার কন্টেন্ট এক্স্যাক্টলি খাবেন না আমরা বলছি না, যেহেতু নাম একটা উল্লেখ হলো, না খাবেন না বলছি, এটা আপনার উপর ডিপেন্ড, কিন্তু রেগুলার ওয়াইজ আপনি যদি এটাকে ইনটেক করতে থাকেন, এটা আপনার শরীরের জন্য ভালো নয়, আনহেলদি। আর যেখানে ডক্টর প্লাস সুস্থতার কথা বলছে, সৌন্দর্যতার কথা বলে, তার পাশাপাশি কিন্তু হেলথের কথা বলে, অর্থাৎ স্বাস্থ্যকে যদি সুন্দর না রাখতে পারি তাহলে সৌন্দর্যতা বৃদ্ধির কোনো জায়গায় থাকবে সেই না। যে খরচাটা আপনি এই ধরনের আনহেলদি খাবার দাবারের জন্য করছেন, সেটুকুকেই যদি একটুখানি জমিয়ে সেভ করে হেলদি লাইফস্টাইল, যে জিনিসগুলো রাইট কাইন্ড অফ সাপ্লিমেন্টস হলো, অথবা যেগুলো বেসিক স্কিনের অ্যাকচুয়াল অ্যান্টি এজিং থেরাপির মধ্যে পড়ে, সেই জিনিসগুলোতে, এবার বাকিটা যেগুলো আমরা বলবো সৌন্দর্য বাড়ানো, বয়সের সাথে সাথে আমরা যেটা বলি যে ইনভার্সন অফ দ্য ফেস, মানে এইটাকে বলে আমাদের ট্রায়াঙ্গেল অফ বিউটি। বয়সের সাথে সাথে চিক বোন গুলো হাই থাকে, এই জায়গাটা লো থাকে। বয়সের সাথে সাথে দেখা যায় যে এই যেহেতু আমাদের এই ডিএমসিএফ এবং অন্যান্য ফ্যাট প্যাড যেগুলো থাকে, সেগুলো ধীরে ধীরে ল্যাক্স হয়ে যেতে থাকে, তো এই জায়গাতে ভাঁজগুলো বাড়তে থাকে, এই ভাঁজটা এবং মুখের এই জায়গাটা ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকে। সেইগুলোকে রিভার্স করার জন্য উই হ্যাভ ওয়ান্ডারফুল ট্রিটমেন্টস আজকের দিনে, এবং মানে এমন কিছু অ্যাফোর্ডেবিলিটির বাইরেও নয়, কিন্তু সেইগুলো আপনি না হয় আপনি মনে করলেন যে আমার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু প্রশ্ন থাকছে কি ধরনের ট্রিটমেন্ট, মানে এটা আজ না হোক কাল তো দরকার পড়বে অবশ্যই আমাদেরও। তো এই ক্ষেত্রে আমাদের আজকাল হাইলুরোনিক অ্যাসিড ফিলার্স পাওয়া যায়, এবং মানে আমি যে কোনো জায়গাতেই যেখানে প্র্যাকটিস করি, আমি সবসময় ইন্টারন্যাশনাল কোয়ালিটির ব্র্যান্ডই ইউজ করি। সেটা মেনশন করে দেওয়া ভালো, কারণ এক এক জায়গাতে এক এক রকম প্রাইসিং এই ট্রিটমেন্টটা হয়। তো এই জিনিসগুলো যেটা করা হয় যে জায়গাতে আমি মানে আমার ফেসটাকে আমি যেরকম করতে চাইছি, বেসিক্যালি ফেস চেঞ্জ করা না, মানে তার ফেসের যে ইউথফুল ব্যাপারটা ছিল আজকে থেকে ধরুন 10 বছর বা 15 বছর আগে, সেই দিকে একটুখানি নিয়ে যাওয়া। যেটা বললাম যে ইনভার্সন অফ দ্য ট্রায়াঙ্গেল অফ বিউটি, সেটার কারণ হচ্ছে এই জায়গায় মানে হাড়ের যে ক্ষয় হওয়াটা, এই জায়গাটাতে একটুখানি হাড়ের যে কনসিস্টেন্সি, সেরকম কনসিস্টেন্সির একটা রকমের ইনজেকশন দিয়ে দেওয়া, যাতে এই জিনিসটা আবার কিছুটা এরকম হয়ে যায়, তাতে এই ভাঁজটার উন্নতি হয়। এই ভাঁজটার উন্নতি অনেক সময় টিয়ার ট্রাফ বা চোখের নিচের যে ভাঁজটা, তারও কিছুটা উন্নতি হয়, এবং তার সাথে অবশ্যই ট্রায়াঙ্গেল অফ বিউটিটা কিছুটা হলেও রিস্টোর হয়। এবং এটা যতটা একটু বয়স হলে বেশি ভালো বোঝা যায়, কম বয়সের ক্ষেত্রে কি বলুন তো, স্পেশালি 30s আপনাকে দেখবেন মানে সকালবেলাতে আপনি ঘুম থেকে উঠলেন, ব্রাশ করছেন, তখনও দেখছেন আপনাকে একটা অদ্ভুত টায়ার্ড লাগছে, এবং আপনাকে কেউ একজন মানে বলবে যে মাঝে মাঝে আপনি হয়তো এটা শুনবেন আপনার বন্ধুদের থেকে, কিরে রাত্রে ভালো করে ঘুমায়নি, তুই একটু টায়ার্ড লাগছিস। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রথম সাইন যে আপনার বেসিক্যালি লাইক স্যাগিং অফ দ্য ফেস হচ্ছে, বা ইনভার্সন অফ দ্য ট্রায়াঙ্গেল অফ বিউটি হচ্ছে। এবং আমি বলি যে এই সময় থেকেই যদি আপনি ধীরে ধীরে কারেকশনটা করা শুরু করেন, 1 নম্বর আপনার কারেকশনের ডিস্টেন্সটা অনেক বেশি থাকবে, 2 নম্বর আপনার অনেক কম মেটেরিয়ালস লাগবে, এবং 3 নম্বর যে মানে হঠাৎ করে কারেকশন, ধরুন আজকে কেউ একজন আমার কাছে এলেন at 65, তার ক্ষেত্রেও কারেকশনটা হবে, কিন্তু তার ক্ষেত্রে হয়তো মানে সবসময় এটা আরেকটা জিনিস এখানে মেনশন করে দিই, আমার মুখটা কি এরকম ফোলা লাগবে, মুখটা কি বড় লাগবে, বিক্রি অবশ্যই নয়, কিন্তু হঠাৎ করে আপনি 65 থেকে যদি 45 এর মতো একটা লুকে পৌঁছে যান, একটু তো চেঞ্জ হবে, এবং সেটা একটু হলেও নোটিসড হবে, সেটা হয়তো ভালোভাবেই নোটিসড হবে। কিন্তু মানে আমি বলি কি, যদি আপনি 30s বা লেট 30s বা 40s থেকে শুরু করে দেন এই চিকিৎসাটা, তাহলে ধীরে ধীরে এত সাটলি ব্যাপারটা হবে যে মানে আপনার সেই এভার ইউথ ব্যাপারটা মেইনটেইন থাকবে, একদম মানে কেউ কখনো ভাবতেই পারবে না যে আপনি কিছু করিয়েছেন। না এই জায়গাটা আমার একটা প্রশ্ন থাকছে যে অ্যাকচুয়ালি কি হয়, আমরা বয়সটাকেও চাই না, কিন্তু আবার বয়সের জন্য যেটা করা আমাদের প্রয়োজন, মানে যেটা আপনি বলছিলেন যে কি কি ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে, সেটা যখন বলা হচ্ছে, সেটাতেও আমরা একটুখানি ইতস্তত বোধ করছি যে নেব কি নেব না, ভালো রেজাল্ট হলে তো ভালো, আর যদি না হয় সবাই বলবে
এরকম লাগছে কেন তোকে, মানে একটা কথা ভাবতে হবে, আপনার ভালোটা কিন্তু অন্যেরা ভালোভাবে নেবে না, অন্যেরা একটুখানি ওটা নিয়ে বিদ্রুপ করবে, অবশ্যই। তো সেটাকে ডোন্ট কেয়ার। আপনি কি চাইছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা আহ একদম শেষের দিকে, বেশ কিছুটা সময় আছে, আরো কি কি আলোচনা করা যায়। অ্যান্টি এজিং নিয়ে যেহেতু আলোচনা করছি, আজকে আমরা শুরুটা খাদ্যাভ্যাস দিয়ে করেছি, বা বা বিভিন্ন ট্রিটমেন্ট থেরাপি নিয়ে আলোচনা করছি। একটা বোটক্স, একটা ফিলারের একটা হুম। পার্ট আছে, বা অনেক ক্ষেত্রে হয় যে অ্যান্টি এজিং এর ক্ষেত্রে, যেমন আপনি পিগমেন্টেশনটা কিছুটা ছুঁয়েছেন, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আনওয়ান্টেড হেয়ারেরও একটা সমস্যা থাকে। তো ওভারঅল এগুলো নিয়ে একটু আলোচনা করি, আমার হুম। মনে হয় আজকে এর থেকে বেশি আর আলোচনা করার অবশ্যই সময় পাবো না। অবশ্যই। পিগমেন্টেশনটা যে যে একটু আগেই আপনাকে বললাম, সেটা ইজ দ্য ফার্স্ট সাইন অফ এজিং। তো আমি, এবং তার সঙ্গে স্কিন কোয়ালিটি, বয়সের সাথে সাথে হয়তো বোঝা যায় না, কিন্তু স্কিনের মধ্যে দেখবেন একটা আনইভেননেস তৈরি হয়। মানে হয়তো সেটা অ্যাপারেন্টলি ব্রণ নয়, কিন্তু টোটাল একটা স্মুথনেসটা অনেকটাই কমে যায়। এবং এটার জন্য একটা খুব ভালো ট্রিটমেন্ট, যেটা আজকের দিনে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে, 1 নম্বর হচ্ছে গ্লুটাথিয়ন এবং তার সঙ্গে স্কিন বুস্টারের কম্বিনেশন, এবং তাছাড়া লেজার টোনিং বা লেজার ট্রিটমেন্ট টোটাল। এটা আপনার পিগমেন্টেশনটাকেও ইমপ্রুভ করবে, এবং তার সাথে লেজার টোনিং এর যে ব্যাপারটা থাকে, যেটা আপনার ডিপার টিস্যুতে একটু 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 করে মানে লেজারের এফেক্টের সাহায্যে আপনার সেই জায়গাটাকে একটু হালকা 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 এফেক্ট করে সেই টান টান ব্যাপারটাকে কিছুটা ফিরিয়ে আনা। এই জিনিসগুলো আজকের দিনে সম্ভব হচ্ছে, যেটা আজকে থেকে হয়তো 5-10 বছর আগেও সম্ভব ছিল না, এবং সেগুলো আজকে ডক্টর প্লাসেই হচ্ছে। এবং আজকে মানে বিভিন্ন রকমের ইনজেক্টেবল থেরাপিস যেগুলো এসছে, সেইগুলোর মাধ্যমে এই পিগমেন্টেশন এন্ড ওভারঅল যে স্কিনের মানে চকচকে ভাবটা যে হারিয়ে যাওয়া, সেটা ফিরিয়ে আনা, সেটা আজকে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। এবং তার সঙ্গে যেটা আপনি বললেন যে আনওয়ান্টেড হেয়ারের জন্য আজকের দিনে লেজার্স, আগে একটা লোকের ভয় থাকতো যে কোনো রকম বার্ন হয়ে যাবে না তো, কোনো রকম কিছু এফেক্ট হবে না, তো এই আজকের দিনে লেজার্স দিয়ে যে আনওয়ান্টেড হেয়ার রিমুভাল হচ্ছে, সমস্ত বয়সের জন্য, একটু কম বয়সেও হার্সুটিজম বা বিভিন্ন রকম কারণে যে আনওয়ান্টেড হেয়ার একটুখানি বেশি হয়, অথবা কোনো কোনো মানুষের ক্ষেত্রে জেনেটিক্যালি একটুখানি তাদের হেয়ার বেশি থাকে। ইভেন অনেকে আজকাল মানুষ, এখানে ইন্টারাপ্ট করলাম, ফেস ছাড়াও কিন্তু হাতে বা একদমই পায়ে যে এক্সপোজেস হুম এরিয়াস গুলো, সেগুলো অনেকে কিন্তু ট্রিটমেন্ট অনেকে করাচ্ছেন। আজকে কেউ যদি একটা শর্টস পরছেন, তিনি একদম। কমফোর্টেবল নাও হতে পারেন যে তার হেয়ারি লেগস দেখা আর যাবে, এবং কত আজকে ওয়াক্স করবেন, কত আপনি নিজে রেজার ইউজ করবেন। আর ওটা করা অ্যাকচুয়ালি কিন্তু খারাপ কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওয়াক্স এবং রেজার ইউজ করা, কদিন আগে বোধহয় আমরা আলোচনাও করছিলাম যে যেহেতু একটা ট্রমা প্রডিউস করে, মাইক্রো ট্রমা বা হিট রিলেটেড ট্রমা, তো সেই জন্য ওখানে পিগমেন্টেশন হওয়ার চান্স, মানে আপনি নিজে দেখতে পারেন, আপনি যদি রেগুলার বেসিসে মাসে মাসে ওয়াক্স করেন, তাহলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখবেন যে একটা জায়গাটাতে patches আপনি এসে ওয়াক্স গেছে। করছেন, একটা প্যাচ মতো একটা পিগমেন্টারি এরিয়া চলে একদম এসেছে। স্যার, আজ আর হাতে সময় নেই, এখানে থামতে হবে আমাদের। একদম। আরেকটা বিশেষ পর্বে নিয়ে, বিশেষ আলোচনা নিয়ে হুম। আপনাদেরকে নিয়ে অবশ্যই থাকবো। কিন্তু একটাই কথা বলবো, 9051618305 অথবা 9051403900, এই দুটো নাম্বার থাকছে ফর অ্যাপয়েন্টমেন্ট। অনেক ধন্যবাদ স্যার আপনাকে জানাই, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার।